নমস্কার, আমি সুজি আপনার সাথে রয়েছে সদা সর্বদাই। আপনার ভালো আছে। বন্ধুরা, আজ একটা দুর্দান্ত টপিক বা বিষয়ের উপর আলোচনা করতে চলেছি, আর সেটি হচ্ছে যে পাওয়ার অফ মোটিভেশন। হ্যাঁ, পাওয়ার অফ মোটিভেশন। এবং তার সাথেই বলতে চলেছি যে কেন, হোয়াই সাম পিপল সাকসেস অ্যান্ড আদার্স ফেল। কেন মানুষ সফলতা অর্জন করে এবং ব্যর্থ হয়, কেন মানুষ সফল হয় এবং কেন মানুষ ব্যর্থ হয়। বন্ধুরা, এই সাবজেক্টটা, যে বিষয়ের উপর আমি বলবো 30 মিনিট ধরে, এটি কিন্তু বহুতই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নিজেদের জীবনকে পরিবর্তন করতে চান, যারা নিজেদের জীবনকে চেঞ্জ করতে চান, যারা সফলতা পেতে চান, যারা বারবার ব্যর্থ হচ্ছেন, যারা বারবার ব্যর্থ হয়ে ধরিয়ে নিয়েছেন যে আপনার কপালে আর কিছু নেই, আপনার ভাগ্যে কিছু নেই, সবকিছু মিলিয়ে যারা আপসেট, এবং আপসেট থেকে যারা নিজেকে আপগ্রেড করতে চান, তাদের জন্য এই লাইভ কিন্তু রামবাণ। যারা যে অবস্থাতেই পড়ে থাকুন না কেন, এবং আপনার মনে যদি কোনো হোপ থাকে, হোপ, আমি হোপের ফুল ফর্মও বলবো, আমি যে হোপটা, আমি যারা বলি যে হোপটা অ্যাকচুয়ালি, হোপের ফুল ফর্মটা কি, হোপটাকে কিভাবে আমাদের ব্যবহার করা উচিত আমাদের লাইফে, সেটাও বলবো এই লাইভ সেশনে। তো আমি বলতে চাইছি, যাদের জীবনে হোপ আছে, আশা আছে, যারা আশায় বাসা বেঁধে আছেন আর ভাবছেন আমি একদিন জীবনে কিছু করব, হয়তো সেই একটা দিন আসবে আমার জীবনে, সেই দিনটা আর আসছে না, আর সেই দিনের জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য তাদের জন্য এই এই সেশন, এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চলেছি যে আমরা অনেক কারণে, অনেকভাবে আমাদের জীবনকে, আমরা আমাদের জীবনকে অনেকভাবে নষ্ট করে দিই, অনেকভাবে সময়কে অবহেলা করে আমরা নষ্ট করে দিই, অথচ আমরা বুঝতেই পারি না সময় কিভাবে আমাদের কাছ থেকে চলে যায়, আমাদের জীবনকে চলে যায়, আমাদের জীবনকে কেড়ে নেয়। আর একদিন যখন মনে পড়ে যে আমি কিছুই করতে পারিনি, সময় শুধু বরবাদ করেছি, তাদের জন্য এই লাইভ সেশন বহুতই গুরুত্বপূর্ণ। তহে দিল সে প্রত্যেককে শুক্রিয়া আমার এই লাইভ সেশন অ্যাটেন্ড করার জন্য। এই লাইভ সেশন অ্যাটেন্ড করে শুধু আপনাদের মোবাইলের এমবি খরচা হবে না, এমবি যদিও খরচা হয়, এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, যা হয়তো ইউটিউব এবং ফেসবুকে এমন ভিডিও পাওয়া খুব দুষ্কর। ইউটিউবে যদিও পাওয়া যায়, এমন ফেসবুকে এমন ভিডিও পাওয়া খুব দুষ্কর। আজকে এতটাই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি। শুধু আপনাদেরকে প্রথমে একটা আশ্বাস, একটা আশ্বাস দিতে চাই আমি, যে আমরা ভাবি যে আমরা জিন্দা আছি, আমরা বেঁচে আছি। আমি শুধু আপনাদেরকে এটা বলতে চাই, বা আপনাকে এটা বলতে চাই, যে हौसला से साबित करो जिंदा हो तुम, हौसला से साबित करो जिंदा हो तुम, सांस लेने का नाम जीना होता है। हौसला से साबित करो जिंदा हो तुम, सांस लेने का नाम जीना होता है। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি না, এটা আমরা শুধু বেঁচে আছি বন্ধুরা, বেঁচে আছি। কিন্তু যদি আমাদেরকে জিন্দা থাকতে হয়, বেঁচে থাকতে হয়, শুধু আমরা ভাবছি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি মানে আমরা মনে করছি যে না আমরা বেঁচে আছি, কিন্তু আমাদেরকে সাবিত করতে হবে যতক্ষণ এই শ্বাস প্রশ্বাস চলবে, যে আমি পৃথিবীতে এসেছি, তার মানে কিছু তো একটা ছাপ ফেলে যাব, কিছু তো একটা করে যাব। যদি দশরথ মাঝি পিএইচডি করেনি, দশরথ মাঝি নিজের নাম পর্যন্ত সেভাবে লিখতে পারে না, দশরথ মাঝির নাম শুনেছেন, সেই দশরথ মাঝি পিএইচডি করেনি, বহুত বড় কোনো ইউনিভার্সিটি থেকে, হাম্বার্ট বা কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসেনি, তবু সে পাহাড় কেটে রাস্তা তৈরি করে দিয়ে গেছে শুধু একটা পাগলপনের জন্য। আপনারা যারা ফেসবুকে, ইউটিউবে এবং ব্যক্তিগত লাইফে সাকসেস হতে চাইছেন, যারা জীবন প্রতিষ্ঠিত হতে চাইছেন, তাদের জন্য আমি বিশেষ করে বলছি, পিএইচডি দরকার নেই বন্ধুরা। জীবনে যদি কিছু করতে হয় আমাদেরকে, না পিএইচডি দরকার হয় না। আজকে যদি আপনি সমীক্ষা করে দেখেন, বাস্তব জগতে যারা পিএইচডি করে বসে আছে, তারা তো 30-40 হাজার টাকা স্যালারি পাচ্ছে। আর ফুটপাতে ফুচকা বিক্রি করা, পানিপুরি বিক্রি করা, ঘুগনি বিক্রি করা, তেলে ভাজা বিক্রি করার মানুষ এক এক দিনে 10,000 টাকা করে কামাচ্ছে। এর জন্য কোনো পিএইচডি করতে হয় না। আপনারা জানেন, আমি জানি, প্রত্যেকে আমরা শিকার হয়েছি যে যখন আমাদের পকেট ফাঁকা থাকে, তখন কত জায়গায় কত ভাবে আমাদেরকে সম্মানহানি থেকে বেজ্জতি হতে হয়। মানুষ কিন্তু দুটো ভাবে বড় হয় বন্ধুরা, একটা হচ্ছে সম্মানে বড় হয়,
আর একটা হচ্ছে বেজ্জতি বড় হয়। যদি আপনাকে কেউ বেজ্জতি না করে না, যদি কেউ লাত না মারে না পেছনে, হয়তো আপনার আগে যাওয়ার স্বভাব নেই। আপনার কেন, আমার নিজেরই স্বভাব নেই। আমাদের পেছনে লাত মারার কেউ কোনো দরকার, আর এই লাত মারার কাজ আপনার নিজের বাড়ির লোকও করে না। আপনি জানেন যে সকাল 4টের সময় উঠে ব্যায়াম করলে, এক্সারসাইজ করলে শরীরটা ভালো যায় এবং হেলদি থাকা যায়, কিন্তু আপনি কখনো দেন না। আপনি জানেন যে কোনটা ভালো কোনটা মন্দ, তবু আমরা সব জেনে শুনে আমরা কোনো কিছু করি না, আমরা জ্ঞান পাপী হয়ে থাকি। আমরা বলি যে কর্ম করো, ফলের চিন্তা করো না, কর্ম করো, ফলের চিন্তা করো না। আর এটা নাকি স্বয়ং কে বলেছিলেন? আমরা চাপিয়ে দিই কার উপর? স্বয়ং কৃষ্ণের উপর। স্বয়ং কৃষ্ণ বলেছিল যে ফল করো, মানে কর্ম করো, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে বলছে আমাকে এই কথাটা, আমি তাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে চাই যে কৃষ্ণ বলেছিল, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিল, আপনি কি ছিলেন সেখানে? আপনি কি দেখেছিলেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না? না, আমি বীজ বুনছি, আমি 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 কৃষক, আমি ধান রয়েছি, আমি কোনো ফসল ফলাচ্ছি, আর আমি ফলের আশা করবো না? স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিল, যখন বলেছিল, আপনি কি তখন প্রেজেন্ট ছিলেন সেখানে? আপনি দেখেছিলেন? আমি আপনাদেরকে ডাইরেক্ট এই কোশ্চেন করতে চাই। যারা বলে না যে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, তাদেরকে আমি ডাইরেক্ট কোশ্চেন করতে চাই বন্ধুরা, যে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিল নাকি তাই? তো যখন শ্রীকৃষ্ণ বলেছিল যে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, তখন আপনি কি ডাইরেক্ট সেখানে প্রেজেন্ট ছিলেন? বা আপনার দাদু, তার পিতামহ কি শুনেছিল? আমরা একটা ট্র্যাপিং এ ফেঁসে আছি বন্ধুরা। আমি এটা বলতে চাইছি আপনাদেরকে যে একজন কৃষক, সে ধান বুনছে, ধান রুইছে, বা অন্য কোনো ফসল চাষ করছে, সে ফলের আশা করবে না? সে ফলের আশা করবে না? করবে না? আপনি ফেসবুকে কাজ করছেন, ইউটিউবে কাজ করছেন, আপনি কোনো ফলের আশা করবেন না? আপনি নিজের জীবনে স্ট্রাগল করছেন, বড় হচ্ছেন, চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, ফলের আশা করবেন না? বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বিরাট বড় একটা রহস্য ফাঁস করব, যে আমাদেরকে ট্র্যাপিং পদ্ধতিতে কিভাবে দাবিয়ে রাখা হয়েছে মধ্যবিত্ত মানুষদেরকে। হ্যাঁ, ট্র্যাপিং পদ্ধতি। যে ট্র্যাপিং পদ্ধতি আপনারা যদি জানেন, আপনারা অবাক হবেন। আর আমি আপনাদেরকে লজিক দিয়ে বোঝাবো, এজ এ মোটিভেশনাল স্পিকার, এজ এ পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসাবে। আর ইট ইজ মাই ডিউটি, আমার সমস্ত ফেসবুক পরিবারে, এবং যারা ইনকেস এখন আমাকে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন এই মুহূর্তে, তাদেরকে। বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ এটা কখনো বলেননি যে কর্ম করো, ফলের চিন্তা করো না। এটা কখনো বলেননি, কখনো বলেননি। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি জিম্মি নিতে পারি। দেখুন, ওয়াইল বলে একটা কথা আছে, ইংলিশে WHILE, ওয়াইল। আপনাকে যদি ইংলিশে একটা কথা বলি যে ডোন্ট টক ওয়াইল ইট, তার মানে কি দাঁড়ায়? যে কথা বলো না যখন তুমি খাচ্ছ, যখন তুমি খাচ্ছ। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। আপনারা বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। ওকে, আমি দুবার রিপিট করছি, যে যখন আমরা ইংলিশে কথা বলি, ডোন্ট টক ওয়াইল ইট, মানে যখন খাচ্ছেন তখন কথা বললেন না। এর সঙ্গে কর্ম করে যাও, ফলে চিন্তা করো না, এর সম্পর্কটা কি আমি আপনাকে বলছি। কিভাবে ট্র্যাপিং পদ্ধতিতে ফাঁসানো হয়েছে, কিভাবে আমাদেরকে বড় হতে দেওয়া হয় না, কিভাবে আমাদের চিন্তা ভাবনাটাকে মেরে দেওয়া হয়েছে একটা শ্রেণীর মানুষ। ট্র্যাপিং, যেহেতু ইংরেজরা আমাদেরকে এমন ভাবে পদ্ধতি যেগুলো ইনজেকশন করে পুশ করে দিয়ে গেছে না, ইংরেজরা তো চলে গেছে, কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি প্রকৃত স্বাধীনতা পেয়েছেন, আপনি অনেক কিছু ফর্মুলা বলে দেবেন না, কেন তার অনেক বিস্তারিত বলবেন। তাদের আচার কালচার সমস্ত কিছু আমাদেরকে ইনজেকশনের মধ্যে পুশ করে দিয়ে গেছে। ভারতীয় সংস্কৃতি উধাও হচ্ছে আস্তে আস্তে। ঠিক অনুরূপ ভাবে কোনো এক শ্রেণী আমাদের মধ্যবিত্ত শ্রেণীকে ট্র্যাপিং পদ্ধতিতে দাবি রাখার চেষ্টা করছে, যাতে করে মধ্যবিত্ত ছেলেমেয়েরা কখনো কোনোদিন উচ্চ শ্রেণীর লোকেদেরকে লঙ্ঘন করে বা ভেঙে তার উপরে না উঠতে পারে। স্বয়ং শ্রীকৃষ্ণ কখনো কোনোদিন বলেননি যে কর্ম করো, ফলের চিন্তা করো না। আরে যে কাজটা করছি সেটা তো ফলের জন্যই চিন্তা করছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, অথচ আমি জানি না কোথায় যাবো। আমি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি, আমি জানি না রোড কোথায় যাবে, আমার গন্তব্যস্থানে আমি কোথায় জানি না। আপনি যদি কোনো স্টেশনে যান, স্টেশনে গিয়ে যখন টিকিট কাউন্টারে দাঁড়ান, আর আপনি টিকিট কাউন্টারে টিকিট মাস্টারকে বলেন আমাকে একটা টিকিট দিয়ে দিন, স্টেশন মাস্টার টিকিট দেবে? দেবে না। যতক্ষণ আপনি আবার জিজ্ঞাসা যদি করে যে আপনি কোথায় যেতে চান, আপনি বলেন যে কোনো একটা স্টেশনের টিকিট দিয়ে দিন, কখনো দেবে না। যতক্ষণ
আপনার ডেস্টিনেশন না বলবেন, যতক্ষণ আপনার লক্ষ্যস্থান না বলবেন, যতক্ষণ আপনার গন্তব্যস্থান না বলবেন, ততক্ষণ আপনাকে টিকিট দেবে না। আমরা আমাদের জীবনে যদি লক্ষ্য স্থির না করতে পারি, কেন করছি সেই লক্ষ্যটা যদি আমাদের ক্লিয়ারিটি না আসে, তাহলে আমরা কখনো কিন্তু আমাদের সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি না বন্ধুরা। সেই ফল বা সেই রেজাল্টটা কখনো আমাদের মেলে না। এখানে আমি বলছি কর্ম করো, ফলের চিন্তা করো না। স্বয়ং শ্রীকৃষ্ণ কখনো এরকম কথা বলেননি। এই সেন্টেন্সটাকে না আমাদের মাথাতে ট্র্যাপিং করে রাখা হয়েছে। যেমন বললাম, ডোন্ট টক ওয়াইল ইট, মানে যখন আপনি খাচ্ছেন তখন কথা বলুন না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আর ইউ গেটিং মাই পয়েন্ট? ডোন্ট টক ওয়াইল ইট, যখন আপনি খাচ্ছেন তখন কথা বলবেন না। তার মানে কি, যখন আপনি কর্ম করছেন, কর্ম করে যাচ্ছেন, তখন মনে করুন আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিচ্ছেন আর আপনি ভাবছেন, আরে আমি পাস করবো তো, আরে আমি 60% নাম্বার পাবো তো, আরে 70% নাম্বার পাবো তো, আর ইউ গেটিং মাই পয়েন্ট? তখন আপনি ভাবছেন, তাহলে কিন্তু আপনি ফেল করে যাবেন। তাহলে আপনার যে সমস্ত জানা কোশ্চেনের অ্যান্সার গুলো আপনি দিতে পারবেন না, সঠিকভাবে দিতে পারবেন না, আর নাম্বার কম পেয়ে যাবে, আপনার নাম্বার কম আসবে। কিন্তু আমরা যে কর্মই করি না কেন, সেই ফলের আশাতেই আমরা কর্ম করি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ঠিক এই ওয়াইল নামক যে জিনিসটা বললাম, WHILE, ওয়াইল, এটাকে ট্র্যাপিং একটা করা হয়েছে, আমাদের দিমাগে ঘুষিয়ে দেওয়া হয়েছে, মস্তিষ্কে। সেটা কে করেছে আই ডোন্ট নো, বাট একটা শ্রেণীর মানুষ আমাদেরকে এই জিনিসটা করে দেওয়া, যাতে করে আমাদের মধ্যবিত্ত মানুষেরা কখনো ওঠে না, কখনো উঠতে পারে না, জানো যায় না। আমি আপনাদেরকে কথা বলছি যে, আপনাকে যদি বলি বন্ধুরা, যে আপনার কাপড় কেচেছেন, কাপড় ময়লা হয়েছে, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে সবাইকে বোঝাই। আমি যখন লাইভ সেশন করি, সেমিনার করি, কোনো ক্লায়েন্টকে সামনাসামনি বাত করি, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে খুব ভালোবাসি। বন্ধুরা, আপনি মনে করুন, যখন আপনাকে যদি বলা হয় যে আপনি কাপড় কেচেছেন, সেই কাপড়টা কোথায় শুকোতে দেবেন? কাপড় শুকোতে দেওয়ার জন্য কি দরকার? কি দরকার? কি দরকার? হ্যাঁ, একবার বলুন, মনে মনে বলুন, কি দরকার? আমি শুনতে পাচ্ছি, আমি আপনার ভাষা শুনতে পাচ্ছি। কি দরকার? কাপড় শুকাতে দেওয়ার জন্য কি দরকার? ও, আপনি বলছেন তার দরকার না? বন্ধুরা, তার দরকার নয়। কাপড় শুকোতে দেওয়ার জন্য বা শুকানোর জন্য যেটা দরকার হয়, সেটা হচ্ছে সূর্যের তাপ, রোদ দরকার হয়। কিন্তু এই যে আপনাকে একটা বললাম না, যে ভিজে কাপড় শুকানোর জন্য কি দরকার? কি দরকার? আপনার সঙ্গে সঙ্গে ট্র্যাপিং হয়ে গেল কি? তার দরকার। ঠিক এই যে ট্র্যাপিং, ঠিক এমনই অনেক জিনিস আছে বন্ধুরা, আমাদের মাথাতে, আমাদের দিমাগে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন মনে করুন, এটা একটা সাদা কাগজ, ওকে, এটা কিছু লেখা আছে, আমি আপনাদেরকে এটা বলবো। সো আমি আপনাদের কি বলতে চাই, যে কখনো কখনো না, কাছ থেকে যেটা দেখছি সেটা যে সম্পূর্ণ ঠিক এমন নয়। কাছ থেকে যেটা আমি দেখছি সেটা যে সম্পূর্ণ ঠিক এমন নয়। কারণ দেখুন, আপনি এটা কাছ থেকে যখন দেখবেন, সেটা কিন্তু ঝাপসা লাগাবে, আপনি পড়তে পারবেন না। যদি লেখা থাকে, একদম নিয়ে আসুন, পড়তে পারবেন না। এইটা জিনিসটা যখন দূরে রাখবেন না, দূরে রাখবেন, তখন কিন্তু আপনি আরামসে পড়তে পারবেন। আমি বলতে চাইছি আপনাদেরকে বন্ধুরা, মাই ডিয়ার ফ্রেন্ড, জীবনে কখনো কখনো জিনিস করতে গেলে, জীবনে আগে যেতে গেলে, আপনি বারবার পিছল মানে ব্যর্থতা আসছে, বারবার ব্যর্থ হচ্ছেন, বারবার পড়ে যাচ্ছেন, আপনি রুখে যাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছেন, তার মানে যে আপনি সবার পিছনে চলে এসেছেন, তা নয়। কখনো কখনো জীবনে আগে যেতে গেলে রুখতে হয়, অপেক্ষা করতে হয়। কোনো জিনিস যখন কাছ থেকে ভালোভাবে দেখা যায় না, দূর থেকে ভালোভাবে লক্ষ্য করা যায়। হ্যাঁ, অপেক্ষা করে আপনাকে দূরের যে ডেস্টিনেশন, তার ম্যাপ পয়েন্ট তৈরি করতে হয়, তার প্ল্যানিং করতে হয়, সময় বার করে। আর যে বিষয়ে আমি এখন কথা বলতে চলেছি, সেটা হচ্ছে সময়। সময় যারা নষ্ট করছো, তাদের নষ্ট করে দেবে। এখন যদি আমি বা আমরা আমাদের সময়কে নষ্ট করি, তাহলে সময় একদিন আমাদেরকে নষ্ট করে দেবে। বন্ধুরা, আপনি যতই ট্যালেন্টেড হন, যতই বুদ্ধিমতী হন, যতই বুদ্ধিমান হন, যতই আপনি জ্ঞানী হন, মনে করুন ইউপিএসসি পরীক্ষা দেবেন বা WBCS পরীক্ষা দেবেন, তার পরীক্ষার সময়সীমা 37 বছর বা 40 বছর পর্যন্ত। আপনি 40 বছরের পরে, 45 বছরের পরে গিয়ে কিন্তু আপনি কিন্তু ইউপিএসসির জন্য তৈরি করতে পারবেন না, কারণ টাইম ইজ ওভার। আপনি যতই জ্ঞানী হন না কেন, 40 বছর পরে গিয়ে আপনি SDO, BDO আপনি বানতে পারবেন না, DM বানতে পারবেন না। 40 বছর পরে গিয়ে আপনি অন্য কিছু হয়তো বানতে পারবেন, অন্য কিছু তৈরি হতে পারবেন, কিন্তু SDO বা BDO বানতে পারবেন না। তাই SDO, BDO বা আপনাকে ইউপিএসসি তৈরি করার জন্য, DM বানার জন্য
কিন্তু আপনাকে সেই যে সময়টা আছে সেই সময়টাকে আপনাকে ব্যবহার করতে হবে, সেই সময়কে ভ্যালু দিতে হবে। আর এর জন্য কেউ কেউ অনেকে বলে, আমি শুনেছি যে অনেকে বাহানা দিই আমরা, না আমি অনেক চেষ্টা করেছি, অনেক এক্সাম দিয়েছি, আমি ব্যর্থ হয়েছি, বা আমি অনেক আমার দ্বারাই হবে না, বা এরকম এটা আমার জন্য নয়। আমি তাদেরকে একটা কথা বলি, মাই ডিয়ার ফ্রেন্ড, একটা কথা বলি যে আমি যদি বলি, কখনো কখনো না মনে করছেন আপনি ইউপিএসসি দিচ্ছেন, ইউপিএসসি ফেল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, বা আরো অন্যান্য এক্সাম দিচ্ছেন আপনার জীবনে সাকসেস হওয়ার জন্য, টিচার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বা আপনি যা যা ফিল্ডে, যে ফিল্ডে আপনি আপনার লক্ষ্য আছে, গোল আছে, সেই গোলটা অ্যাচিভ করতে চান। শুধু আপনাকে একটা কথা বলি বন্ধুরা, যে আপনি যে ফিল্ডে আপনি তৈরি করছেন, যে ফিল্ড আপনার জন্য, মনে করুন আপনি ইনকেস এখন হতে পারে আপনি ফেসবুকেও একজন ক্রিয়েটার হতে চান, ফেসবুকেও একজন ভালো ভিডিও বানাতে চান, ইউটিউবে ভিডিও বানাতে চান, আপনার একটা নাম ফ্রেম চাইছেন। আর আপনি কি করছেন, যে দু চারটে রিল, দু চারটে ভিডিও, বা দু চারটে এক্সাম দেওয়ার পর আপনি ভাবছেন যে না, এটা আমার দ্বারাই হবে না, আপনার জন্য, আপনার দ্বারাই নয়। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আচ্ছা আপনারা কতবার পরীক্ষা দিয়েছেন, কতবার এর জন্য চেষ্টা করেছেন? যদি কখনো সাকসেসের মাপকাঠি থাকতো না, যে এতটা রিল বানালেই আপনি সাকসেস হতে পারবেন, এতটা ভিডিও বানালেই আপনি ইউটিউবে আপনার নাম ফ্রেম পাবেন, এতবার পরীক্ষা দিলেই আপনি চাকরি পেয়ে যাবেন, তাহলে মানুষ তাই করতো। অ্যাকচুয়ালি না, সাকসেসের কোনো ফর্মুলা হয় না বন্ধুরা। যেমন জলের ফর্মুলা হয় H2O, যেমন A² + B² ফর্মুলা হয়, কিন্তু সাকসেসের কোনো ফর্মুলা হয় না। সাকসেসের ফর্মুলা একটাই আমি বুঝি, একটা হচ্ছে পাগলপন, জেদি, পাগলপন আর হার্ডওয়ার্ক। হ্যাঁ, জেদি, পাগলপন আর হার্ডওয়ার্ক, এইটা যদি মিক্স করেন না, আপনি আরো মিক্স হতে থাকবেন, আপনি আরো তারকে করতে থাকবেন, সফলতা পাবেন আপনি। মেহনত করতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে বন্ধুরা। হ্যাঁ, মেহনত, আমি তো সবাইকে একটা পেয়ারি ভাষা বলি, যে মেহনত করো, নাই তো মজদুরি করনা পড়েগা। আপনারা ভাববেন যে মেহনত করো, নয়তো মজদুরি করনা পড়েগা। হ্যাঁ, ঠিক টাইমে যদি আমরা মেহনত করি, তাহলে আমি সেই জিনিসটা পাবো। যদি আমার ইউপিএসসি বা অন্যান্য এক্সাম দেওয়ার বয়স একটা থাকে 35 বছর পর্যন্ত, সেই টাইমে যদি মেহনত করি আমরা, তাহলে আমরা অবশ্যই সেই মেহনতের ফল পাবো। আর যদি আমরা সেই মেহনতটা না করি, পরে আমাদেরকে মজদুরি করতে হবে, যেটা আমাদের বর্তমানে প্রত্যেকের লাইফে ঘটছে কোনো না কোনো ভাবে। তারা এখন বলে, আমাদের বাবা কাকারা, যে সেই সময়টা যদি একটু ভালো করে পড়াশোনা করতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না, বা এই কাজটা করতে হতো না। এটা নট। আপনাকে ডিসিশন নিতে হবে আপনার জীবনে কি চাই। আপনাকে ডিসিশন নিতে হবে, ভাই আমার এই একটাই জীবন, দুটো জীবন নয়, একটাই জীবন। এই জীবনে আমি যদি কিছু করতে চাই, কি চাই, একদম জীবনের ফর্মুলা ক্লিয়ার হতে হবে আপনাকে। কোনো ডাউট নয়, কোনো ডাউট নয়। 99% ডাউট, 99% ক্লিয়ার আছে, 1% ডাউট না, 1% ডাউট না, পুরো একদম ক্লিয়ারিটি থাকতে হবে। যদি 1% আপনার ডাউট থাকে না, ওই 1% মেহনত করতে হবে আপনাকে। মনে করুন আপনার মানে 999 টাকা বা 99 আপনার কাছে আছে, আপনার ফোন ব্যালেন্সে আছে, বা ফোন অ্যাকাউন্টে আছে, ফোন পেতে আছে, আপনি সেটাকে উইথড্র করতে চান এটিএম এর মাধ্যমে, 99 টাকা আছে। ওই 1 টাকা, আপনার 99 টাকা উঠবে না এটিএম থেকে। 100 টাকার নোট যদি এটিএম এ থাকে, এই 1 টাকা আপনাকে যোগ করতে হবে, তারপরে কিন্তু 100 হবে, আর 100 থেকে আপনি উঠবেন। ওই 1 টাকাটা আমি বলি মেহনত। যদি আপনি 99% আপনার বিলিভকে বিশ্বাস করেন, লাককে বিশ্বাস করেন, তাহলে 1% আপনাকে মেহনত করে যেতে হবে। ওই 1% মেহনত ছাড়া কিন্তু 100 টাকা এটিএম থেকে কি হবে না, উঠবে না। ইট ইজ রিয়েলিটি বন্ধুরা, ইট ইজ রিয়েলিটি। আর আমরা কি করি, 99% আদমি, 99% আমরা ইয়ে করি, মানে লাককে বিশ্বাস করি, বিলিভকে বিশ্বাস করি, কিন্তু ওই 1% মেহনত কেউ করতে চায় না। বা উল্টো ভাবে যদি আমরা ভাবি, 99% আমরা মেহনত করি, আর আমি ভাবি যে মেহনত তো করেছি। আপনাকে বিলিভও করতে হবে, বিশ্বাসও করতে হবে, বিলিভও করতে হবে নিজের প্রতি, এবং লাককেও বিশ্বাস করতে হবে। হ্যাঁ, লাক ফেভার করে, কিন্তু মেহনত বিনা লাক ফেভার করে না। একটা ইংলিশে, একটা হিন্দিতে শায়রি আছে না, আই ডিডন্ট
শায়রিরা মনে পড়ছে না, বাট আপনারা যদি বাংলায় বলি বুঝতে পারবেন যে এই হাতের যে রেখা আছে না তার উপর বিশ্বাস করো না। হাতের উপর রেখা যার আছে, মানে যে আছে তার উপর বিশ্বাস করো না। কারণ যারা হাত নেই সেও দুনিয়া বদলায়। যার হাতের রেখা নেই, যার হাত নেই, সেও দুনিয়া বদলায়, সেও ইতিহাস বানায়। সো বন্ধুরা, আমি আপনাদের যেটা বলতে চাইছি যে मेहनत तो करना पड़ेगा, नहीं तो मजदूरी करना पड़ेगा इन फ्यूचर में। আমাদেরকে প্রত্যেকে মেহনত করতে হবে। তাই আপনারা যে যে ফিল্ডে আছেন, যে যে কাজ করছেন, সেই ফিল্ড থেকে কিন্তু আপনারা মেহনত করুন। ইট ইজ টাইম, ইট ইজ রাইট টাইম। আপনারা যদি বলেন হ্যাঁ শুরু করব, আমি সবকিছু শুরু করব, আপনি যদি মনে করছেন, হাই হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও, থ্যাংক ইউ তহে দিল সে প্রত্যেককে ধন্যবাদ 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 ভিডিওটি দেখার জন্য। আপনি মনে করছেন যে আমি শুরু করবো, আমি ইউটিউবে ক্রিয়েটার হব, আমি ফেসবুকে ক্রিয়েটার হব, ইনকেস আপনি ভাবছেন যে আমার গেট আপ হবে, আমার সেট আপ হবে, আমার স্টুডিও হবে, তারপরে আমি শুরু করব, वो दिन ना कभी भी नहीं आएगा, कभी कभी आएगा ही नहीं। আজ নাই তো কাল, কাল নাই তো পরশু, এমন ভাবে শুরু করব। আমি একটা কথা বলি আপনাদেরকে, যে কাল না কখনো কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। আপনি যেটা শুরুয়াত করতে চান জীবনে, সেটা এটা ভাবুন যে ইট ইজ বেস্ট টাইম, ইট ইজ রাইট টাইম। আর স্টার্ট নাও, স্টার্ট নাও, স্টার্ট নাও। আবি আবি এখন থেকে শুরু করে দিন, এখন থেকে শুরু করে দিন। আমি অনেক সেমিনারে আমি আমার স্টুডেন্টদেরকে দেখেছি যে অনেকে বলে যে স্যার আমি শুরুয়াত করবো কখন? ঠিক আছে, বাড়ি থেকে শুরু করে দেবো। আমি বললাম, না। কেউ বলে আমি মেডিটেশন করি না, কেউ বলে আমি এক্সারসাইজ করি না। আমি তো বলি ঠিক আছে, আগে বাড়ির সেমিনার হল থেকে বাইরে গিয়ে আগে দুবার 5 মিনিট দৌড়িয়ে আয়, নাহলে এক্সারসাইজ করে আয়। ইয়েস, পাগলপন। দুনিয়া পাগলপন আর জেদি ছাড়া কিচ্ছু ফর্মুলা নেই সাকসেস হওয়ার। পাগলপন, মেহনত আর পরিশ্রম, দ্বিতীয় কোনো ফর্মুলা নেই। হ্যাঁ, যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে তাদের ব্যাপারটা আলাদা। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। মনে করুন এটাই বলি, যে মনে করুন আপনি এখানে আছেন, বা আপনি এখানে আছেন, ওকে, আপনি এই কোনায় আছেন, ওকে, এবং এখানে সাকসেস আছে। তাহলে আপনাকে এখান থেকে আসতে গেলে কি করতে হবে? এই যে আপনাকে লম্বা তয় করতে হবে, সেটা হচ্ছে কি? মেহনত করে আসতে পারেন, আপনি লাক ফেভার করে আসতে পারেন। খুব কম মানুষ আছে বন্ধুরা ডাইরেক্ট এখানে আসতে পারে, যাদের নজদিক থাকে। কি, তারা খুব কম মানুষ আছে যারা সোনার চামচ দিয়ে মুখে জন্মগ্রহণ করে এবং তারা টুক করে সাকসেসকে পেতে পারে, তারা নিজের নাম ফেম পেতে পারে, সবকিছু পেতে পারে। কিন্তু আমাদের মতো মানুষদেরকে না, সাকসেসকে পেতে গেলে যদি এখানে শুরু করেন, এখানে আসতে, আর এখানে যদি বাধা পান, আর আপনি যদি এখানে গিভ আপ করে হাল ছেড়ে দেন, আর আপনি যদি ভাবেন যে ইট ইজ নট ফর মি, এখানে এটা আপনি আছেন, এখানে সাকসেস এখানে আছে, আপনি জানেন এখানে আমাকে পৌঁছাতে হবে, তাহলে আরেকটা রাস্তা আছে না, সেটা রাস্তার নাম হচ্ছে হার্ড ওয়ার্ক, মেহনত রাস্তা। এই জায়গায় আসার উদ্দেশ্য না আমার। তা আপনি এখান থেকে ঘুরে আসুন না, এখান থেকে যান, 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 আবার এখান থেকে চলে আসুন। দেখলেন, এখান থেকে যান, এখান থেকে যান, এখান থেকে ঘুরে যান, চলে আসুন। আপনার পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে এখানে। হ্যাঁ, আমি মানছি আপনার টাইমিং লাগবে, আপনার সময় লাগবে, কিন্তু আপনি পৌঁছাবেন জরুর, আপনি পৌঁছাবেন জরুর। আর যদি আপনি এইখান থেকে কাম ব্যাক করেন, আপনার নিজের যে অবস্থানে আবার ফিরে যান, তাহলে আপনি জীবনে কোনো কিছু সাকসেস পাবেন না। হতে পারে রাস্তাটা ঘোর আছে, হতে পারে রাস্তাটা খারাপ থাকতে পারে, হতে পারে রাস্তাটা ট্রাগল থাকতে পারে, সংঘর্ষ বিনা জীবনে তো কিছুই হয় না। এয়ারপোর্টে অনেক কটা প্লেন দাঁড়িয়ে আছে, শুধু 2-3টে তার মধ্যে প্লেন যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, আর মাঝে একটা প্লেন দেখছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। একটা প্লেন এসে বলছে, আরে ইয়ার, আমি তো কলকাতা টু বাগডোগরা, কলকাতা টু দিল্লি তো 2-3বার খেপ মেরে দিলাম আমি একদিনে, তুই এখানে তুই দাঁড়িয়ে আছিস চুপচাপ? হ্যাঁ, তুই জানিস না তুই তুই জন্মেছিস কেন? তুই তো উড়ার জন্য জন্মেছিস। সমুদ্রে যে জাহাজ আছে না, যারা লঙ্গরে বাঁধা থাকে, সমুদ্রের জাহাজ কোনো লঙ্গরে বেঁধে থাকার জন্য জন্মগ্রহণ হয়নি। সমুদ্রের জাহাজ সমুদ্রের মধ্যে দিয়ে যাবে, বড় বড় ঢেউ তুফানের মধ্যে দিয়ে লড়াই করবে, আর সে তার লড়াই করতে করতে সে তার ডেস্টিনেশনে পৌঁছাবে। কখনো শান্ত সমুদ্র থাকবে, কখনো উত্তাল সমুদ্র থাকবে, কখনো ঢেউ থাকবে, কখনো বাতাস থাকবে, কিন্তু সমুদ্রকে ভেদ করে, সেই ঢেউকে ভেদ করে একটা জাহাজ এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাবে আর তার ডেস্টিনেশনে পৌঁছাবে। তখনই সে সফলতা অর্জন করতে পারবে। সমুদ্র কখনো যে জাহাজে বেনে তৈরি হয়ে যে সমুদ্রের লঙ্গরে বেঁধে থাকে বা বাঁধা পড়ে থাকে, সেই জাহাজ
জাহাজ নয় বন্ধুরা। তাই আমরা আমরা ইনসান, আমাদের ভগবান অনেক কিছু দিয়েছে, শক্তি দিয়েছে। আমরা যদি না বন্ধুরা, আমরা যদি কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণাকে সহ্য করতে পারবো না বলে যদি আমরা একটা জায়গায় গুটি চুটি মেরে ভয়ে বসে থাকি আর জীবনটাকে চালুই করি না, আমরা যদি ভাবি যে আমি তো যাবো, এই রাস্তা তৈরি করবো, কিন্তু রাস্তার সমস্ত আলোগুলো কবে গ্রিন সিগন্যাল হবে তারপরে আমি যাওয়া শুরু করব, আপনি কখনো রাস্তায় চলতে পারবেন না, রাস্তাতে বার হতেই পারবেন না। ঠিক অনুরূপ ভাবে যদি আপনি দুঃখকে থেকে ভয় পান, কষ্টকে থেকে ভয় পান, মেহনতকে থেকে ভয় পান, সংঘর্ষ স্ট্রাগলকে থেকে ভয় পান, তবে তো আপনি কখনো সেই ইনসান বানতে পারবেন না। বন্ধুরা, একটা পাথরকে না, একটা পাথরকে হাতুড়ি আর ছানি দিয়ে বারবার আঘাত করে 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 একটা পাথরের রূপ দেওয়া হয়, আর সেটা একটা ভগবানের নাম দেওয়া হয়। সে মহাদেব হতে পারে, শিবলিঙ্গ হতে পারে, গণেশ হতে পারে, অন্যান্য ভগবানের কোনো মূর্তি হতে পারে। তখনই কিন্তু সেই মূর্তির উপরে কিন্তু দুধ, গঙ্গার জল, ফল, বাতাসা চড়ে, পুজো করে। যতক্ষণ একটা পাথরকেও, যতক্ষণ ছানি আর হাতুড়ি দিয়ে আঘাত না করা হয়, ততক্ষণ একটা পাথরও কিন্তু ভগবান হতে পারে না। বন্ধুরা, আপনাকে যদি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে হয়, আপনাকে যদি সেই মানুষ হতে হয়, আপনার যে স্বপ্নকে সাকার করতে হয়, তাহলে আপনাকেও কিন্তু বন্ধুরা, আপনাকেও কিন্তু এই স্ট্রাগল, এই প্রবলেমকে ফেস করতে হবে, আর তার জন্য আপনাকে রেডি থাকতে হবে। আমি তো আপনাকে বলি, রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? না প্রিপেয়ার? বন্ধুরা, আমরা যখন মনে করুন বিয়ে বাড়ি যাবেন, আপনি কোনো ইনভিটেশনে যাবেন, তখন কি কোনো বন্ধুরা আপনাকে কি বলে, এই রেডি হয়ে গেছিস? মনে করুন আপনি হাজব্যান্ড ওয়াইফ, আপনারা বার হবেন, তখন আপনি আপনার হাজব্যান্ড আপনাকে কি বলে, বা আপনি আপনার হাজব্যান্ডকে কি বলে, কি গো রেডি হয়েছো? কখনো কি আপনি বলেন যে কি গো প্রিপেয়ার হয়েছো? কখনো আমরা বলি না, আমরা বলি রেডি হয়েছো, রেডি হয়েছো। কিন্তু আপনার ছেলে যখন মনে করুন পরীক্ষা দিতে যাবে, বা সামনে কালকে পরীক্ষা, আর আপনার বাড়িতে একজন গেস্ট এসছে, আর যখন আপনার সেই গেস্ট শুনতে পেয়েছে যে আপনার ছেলের মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা কলেজের পরীক্ষা বা কালকে স্কুলের পরীক্ষা, তখন সেই গেস্ট আপনার ছেলেকে কি কি বলে, এই কি রে পরীক্ষার জন্য রেডি? কখনো বলে না, কি বলে, প্রিপেয়ার হয়ে গেছো পরীক্ষার জন্য? অর্থাৎ জীবনে একটা কথা, আনন্দ ফুর্তির জন্য রেডি হওয়া যায়। বহুত বড় একটা সূত্র দিচ্ছি, বহুত বড় একটা সূত্র দিচ্ছি বন্ধুরা। জীবনে সেই সমস্ত জায়গায় রেডি হওয়া যায় যেগুলো জীবনে আনন্দ আছে, ফুর্তি আছে, আমোদ আছে। কিন্তু জীবনের সাকসেসকে পেতে গেলে কিন্তু রেডি যারা হয় তারা কিন্তু সাকসেসকে কখনো পায় না। আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে সাকসেসকে পাওয়ার জন্য। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আই হোপ, আই হোপ আপনি বুঝতে পেরেছেন। জীবনে রেডি হতে গেলে, রেডি হলে কখনো জীবনের সাকসেসকে পাওয়া যায় না। আপনাকে প্রিপেয়ার হতে হবে, তারপরে আপনি সব সাকসেসকে পেতে পারবেন। আর আমরা এটা কি করি, টাইমিংটা হচ্ছে বহুত ইম্পর্টেন্ট বন্ধুরা। এই টাইমিংটা ঠিক টাইমে ব্যবহার করতে হবে। আমি অনেক মানুষকে সবসময় বোঝাই গল্প দিয়ে, বিভিন্ন রকম গল্প দিয়ে, টাইমের ইম্পর্টেন্ট তেমন কেমন। ডোন্ট মাইন্ড, আই এম সরি টু সে, বাট ইটস মজাক করে বলছি। একটা বাড়িতে দুটো মেয়ের বাচ্চা হয়েছে, দুটো মেয়ের বাচ্চা হয়েছে। একটা মেয়ের যখন বাচ্চা হয়েছে, তাকে খুব শাঁখ বাজানো হচ্ছে, উলু দেওয়া হচ্ছে, এবং খুব ধুমধাম করে মানুষকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, এবং খুব খুশি সেই আনন্দে, সেই বাড়িতে আনন্দের একটা মহল উঠেছে। আর অপর একটা বাড়িতে সেই মেয়েটার বাচ্চা হয়েছে, কিন্তু তাকে গালাগাল দেওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে, তাকে বকা হচ্ছে, তাকে উল্টো সিধা গালাগাল দেওয়া হচ্ছে। কেন? কারণ যে মেয়েটার প্রথম বাচ্চা হয়েছে, যে বাড়িতে আনন্দ খুশির উদযাপন চলছিল, সেই বাড়ির মেয়েটা বিবাহিত, এবং 8 বছর 8-9 মাস পরে বাচ্চা হয়েছে, যেটা বাচ্চা হওয়ার প্রসেস, বিয়ের পরে বাচ্চা হয়েছে। আর যে মেয়েটাকে গালাগাল দেওয়া হচ্ছিল, সে মেয়েটার বিয়ে হয়নি, আর বিয়ে না হওয়ার আগেই বাচ্চা হয়েছে। সো বন্ধুরা, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোন টাইমে কোন জিনিসটা ঠিক মতো করছেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যারা আজকে দেখুন, বড় বড় শিক্ষিত মানুষ, যারা বড় বড় ভালো শিক্ষিত, তারা আজকে বেকার, বেরোজগার। তাদেরকে যদি বলা হয় যে আপনি আপনি আমি তো বন্ধুরা নিজেকে বলি, 55টা এক্সাম দিয়েছি, তারপরে দুটো চাকরি পেয়েছি, 55টা এক্সাম। সো রাত দিন মেহনত করেছি। আমি জানি না আমার আমার আমি যে, হ্যাঁ এটাও জানি যে এর থেকে যদি আরো ভালো করতাম, এর থেকে যদি আমি ভালো আরো চেষ্টা করতাম, তাহলে হয়তো আরো ভালো চাকরি পেতাম, বা আরো অন্য কিছু করতে পারতাম। সো টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা আপনাদের কথা বলে রাখি, যে ভগবানকে না আমরা বন্ধু ভাবি না, ভগবানকে আমরা নকার ভাবি, নকার, চাকর ভাবি। কেন বলুন তো? দেখুন, আপনারা আপনারা যখন ভগবানের মন্দিরে যান,
তখন কি বলেন? ভগবান যেন দান পাত্র খুলে বসে আছে, হে ভগবান তুমি আমার এই প্রবলেম দূর করে দাও, আমার ও প্রবলেম দূর করে দাও, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমার ছেলে মেয়ের এক্সাম যেন ভালো হয়, আমার ছেলে মেয়ে যেন রেজাল্ট ভালো করে, আমার স্বামী যেন আমাকে অনেক বেশি বেশি ভালোবাসে, এটা করে ওটা করে। আর অথচ স্বামী যখনই বাড়ি আসছে আমি তাকে মুখ ঝামটা দিচ্ছি, ছেলে মেয়ে সবসময় ফ্রি ফ্রি ফায়ার খেলছে, তাকে আমি কিছু বলছি না, মোবাইল সে 4 4 ঘন্টা চালাচ্ছে। হুম। বাড়িতে সংসারটা কিভাবে উন্নত হবে, কি করে আমরা জীবনে আরো বেশি ইনকাম করব, সেই সমস্ত সম্পর্কে আমরা কোনো আলোচনা করছি না। সেই সম্পর্কে আলোচনা করছি না, কি করছি? শুধু ঝগড়া, শুধু ঝগড়াঝাঁটি, অশান্তি। তুমি আমাকে গয়না দাওনি, তুমি আমার অ্যানিভার্সারিতে আমাকে গিফট দাওনি, তোমার মতো বেকার, তোমার মতো আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না, তোমার জন্য আমাকে আরো 10 15টা ছেলে এরকম এসেছিল, হ্যাঁ, তাকে বিয়ে করিনি, তোমাকে কেন বিয়ে করতে গেলাম, আমার ভগবান জানে আমার পোড়া কপাল, হ্যান ত্যান করে। সো বন্ধুরা, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা। হাজার কাজ করতে করতে এরকম ভিডিও দেখুন, এমন ভিডিও পাবেন না। আর এরকম কেউ বলবে না। আমরা জানি না যে আমরা কোথায় কোন ট্র্যাপিং এ ফেঁসে আছি। অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হিসেবে আমার দায়িত্ব, ইট ইজ মাই ডিউটি টু নো ইউ, আপনাকে জানানো এটা আমার কর্তব্য। ভগবান আমাদেরকে বন্ধু আমরা ভাবি না, ভগবানকে আমাদের চাকর ভাবি। একটা কথা বলে রাখি, ভগবান কিন্তু আমাদের বন্ধু, চাকর নয়। চাকর নয়, ভগবানকে বন্ধু বানান, ভগবানকে বন্ধু বানান। মনে করুন, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আপনার বাড়িতে একটা চাকর আছে, নকর আছে। আপনি হঠাৎ রান্না করতে গেলেন আর দেখলেন যে আপনার হাজবেন্ড বা কোথাও গেছে বা অফিসে গেছে বা বাড়িতেই আছে মনে করুন। তো হঠাৎ করে দেখলেন গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছে, আপনি কি করলেন? রাম রহিম যদু মধু যে আপনার নকর আছে তাকে বললেন, এই এটা নিয়ে যা, গ্যাস সিলিন্ডার নিয়ে যা, আর গ্যাস ভরে নিয়ে আয়। সে চুপচাপ গ্যাস সিলিন্ডার নিয়ে সে চলে যাবে। কেন? সে আপনার চাকর, মাইনে দেওয়া চাকর। কিন্তু এই কথাটাই, মনে করুন আপনার বাড়িতে চাকর নেই, আপনার বাড়িতে চাকর নেই। ঠিক যে সময় আমি গ্যাস সিলিন্ডার খতম হয়ে গেছে না, তখন আপনি ভাবলেন, ইয়ার গ্যাস সিলিন্ডার খতম হয়ে গেছে, আমি কি করে গ্যাসটা নিয়ে যাবো, আমার বাইকে করে কি করে আমি নিয়ে যাবো। হঠাৎ করে আপনার বাড়িতে মনে করুন রাকেশ বা এক্স কোন একটা একটা বন্ধু এলো সেই সময়, কিরে কি করছিস, অনেকদিন তোর খোঁজ খবর নেই, দেখা করতে এলাম। তখন আপনি কি ভাববেন? এই শোন না। তখন আপনি কি তাকে বলবেন, এই শোন তুই বেশি ভালো করেছিস, সেই গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়ে আমাকে গ্যাসটা ভরিয়ে এনে দে? কখনো বলবেন? বলবেন। তা কি বলবেন? এই শোন না, খুব এসেছিস, খুব ভালো হয়েছে, ওই পেছনে বস তো, আমার গ্যাস সিলিন্ডার, চল দুজন মিলে গিয়ে না গ্যাসটা ভরে নিয়ে এসে, আরে গ্যাসটা শেষ হয়ে গেছে, তোর বৌদি রান্না করতে পারছে না, তোর বৌদি রান্না করতে পারছে না, চল গ্যাস সিলিন্ডারটা ভরে নিয়ে আসি। এটাই বলবেন না? আর বন্ধুটা কিন্তু যাবে আপনার সাথে সেই হেল্পটা করার জন্য। আমি আপনাদেরকে একটা কথা মনে করে দিতে চাই এটার মধ্যে দিয়ে, ভগবানকে আমাদের ওই বন্ধুর মতো ভাবতে হবে। যদি চাকরের মতো ভাবেন, তাহলে কিন্তু ভগবান আপনার সাথ দেবে না, ভগবান আপনার উপর নারাজ থাকবে। যদিও চাকরকে বলেন, যদিও আপনি মাইনে দিয়ে পুষে রেখেছেন, ভগবান কিন্তু কারোর চাকর নয়। ভগবান কিন্তু কারোর চাকর নয়। মাইনে দিয়ে পুষে রেখেছে তাই চাকর আপনার কাজ করছে, কিন্তু যাওয়ার আগে দুটো দুটো গালাগাল দিয়ে যাবে মনে মনে আপনাকে, আপনি জানতেও পারবেন না। হ্যাঁ। কিন্তু যদি আমি পিয়ারের ল্যাঙ্গুয়েজ, ভালোবাসার ভাষা আমাদেরকে জানতে হবে, ভালোবাসার ভাষা জানতে হবে, যে রিলেশনশিপকে কিভাবে বিল্ড করা যায় সেটা আমাদের জানতে হবে। আপনি অ আ ক খ এ বি সি ডি পড়েছিলেন, লিখেছিলেন, শিখেছিলেন, তাই আপনি বলতে পারেন, লিখতে পারেন। হার চিজ শিখতে হবে বন্ধুরা আমাদেরকে। হ্যাঁ, হার চিজ শিখতে হবে। বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে বলি, যে পয়সা আমাদের মধ্যবিত্ত পরিবারকে কি করছে, আমাদের মধ্যবিত্ত পরিবারকে ভিলেনের আকার মতো করে দিয়েছে। যেমন দেখুন, একটা সিনেমাতে কি করে, একটা ভিলেন থাকে, সেই ভিলেনের কি কখনো দেখেছেন ভিলেন কুঁড়ে ঘরে থাকে, তার কোনো গাড়ি নেই, বাড়ি নেই, থাকে কোনো সিনেমাতে? দেখবেন সিনেমাতে না ভিলেনের বাড়ি আছে, গাড়ি আছে, বাংলো আছে, কিন্তু যে নায়ক হয় তার কি হয়? তার কিন্তু ওই গাড়ি বাড়ি থাকে না, বেশিরভাগ দেখবেন তার কুঁড়ে ঘরে থাকে, হ্যাঁ না? কুঁড়ে ঘরে থাকে। সো একটা একটা সমাজের একটা স্তর, একটা স্তরের মানুষ, একটা স্তরের শ্রেণী আমাদেরকে ট্র্যাপিংটা করছে, আমরা নিজেরা বুঝতে পারছি না যে আমরা কোন ট্র্যাপিং এ ফেসে আছি। যেমন বললাম না, যে কাপড় শুকোতে দেওয়ার জন্য কি দরকার একটা, কি দরকার? কাপড় শুকাতে দেওয়ার জন্য, ভিজে কাপড় শুকোতে দেওয়ার জন্য কি দরকার একটা? হ্যাঁ, আপনি ভাবছেন তার দরকার, তার দরকার নয় বন্ধুরা, যেটা দরকার হচ্ছে ধূপ, রোদ, সূর্যের আলো দরকার। কিন্তু এই যে আপনাদেরকে বললাম কি দরকার একটা, আপনি বুঝে গেলেন এটা তার দরকার। ঠিক এই যে ট্র্যাপিং,
ডাইরেক্টলি বলছে না কিন্তু তারা। স্বয়ং শ্রীকৃষ্ণ কখনো কোনোদিন বলেননি যে কর্ম করো ফলের আশা, ফলের চিন্তা করো না, কখনো কোনোদিন বলেননি। এই যে তিনি কি বলেছেন যে কর্ম করে যাও, কর্ম করে যাও। ইংলিশে আমি একটা কথা বললাম না যে ডোন্ট টক হোয়াইল ইট, যখন তুমি খাচ্ছ তখন কথা বলো না, অর্থাৎ খাওয়ার সময় কথা বলো না। যখন তুমি পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছ, তখন ভেবো না ভাই আমি 60% নাম্বার পাবো তো, আমি 70% নাম্বার পাবো তো, ভাই আমি পাস করবো তো, তখন ভেবো না। পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষাটাই মনোযোগ সহকারে দাও। কিন্তু তোমার এটা যেন টার্গেট থাকে, তুমি তো 70%, 80%, 90% নাম্বার তো তুমি পাবেই, পাবেই। এই হোয়াইলটা যে মাঝখানে, এটা গায়েব করে দিয়েছে, এটা গায়েব করে দিয়েছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ, ঠিক এমন ভাবেই যে প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যবিত্ত মানুষদের ক্ষেত্রে গায়েব করে দিয়েছে। মধ্যবিত্ত মানুষদের পয়সা সম্পর্কে কি ধারণা হয়? পয়সা যাদের হয় তারা হচ্ছে খতরনাক লোক হয়, পয়সা যারা হয় তারা হচ্ছে ভয়ঙ্কর লোক হয়, পয়সা যারা হয় তারা ভিলেন হয়, তাদের পয়সা যাদের হয় তারা মানুষ বলে চিন্তা করে না। এমনই মানুষ মনে করে, মনে করে যে পয়সা যাদের হয় তারা খারাপ লোক হয়, পয়সা যাদের থাকে তারা অমানুষ হয়, মানুষকে মানুষ বলে কেয়ার করে না। ইট ইজ রং আইডিয়া, ইট ইজ রং আইডিয়া। এই যে জিনিসটা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে মধ্যবিত্ত শ্রেণীদের। আপনাকে একটা সিম্পল ফান্ডা দিয়ে বলি, যদি আপনি আপনার স্ত্রীকে, যদি আপনার আপনার ছেলে মেয়েকে, যদি আপনার মা বাবাকে, যদি আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে, গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে যদি পেয়ার না করেন, না বাসেন, তারা কি আপনাকে, আপনার কাছে থাকবে? তারা ছেড়ে চলে যাবে। আর আমাদের মধ্যবিত্ত মানুষদের কাছে পয়সা নেই কেন? কারণ পয়সাকে আমরা ভালোবাসতে জানি না। কেউ কোনোদিন বলিনি পয়সাকে চাই লাভ মানি, I love money, money love me, thank you so much money, I am a money magnet। হ্যাঁ, পয়সা मेरा सबसे अच्छा दोस्त है, money is my best friend। পয়সা আমার সব থেকে ভালো বন্ধু। কখন আমরা বন্ধু হিসেবে নিইনি, কারণ পয়সা মানেই একটা ঈর্ষা, পয়সা মানে একটা ভয়ঙ্কর চিন্তা ভাবনা, পয়সা মানে একটা আতঙ্ক, এমন ব্যাপার আমাদের মধ্যে। পয়সা আমাদের কাছে কি করে থাকবে? পয়সা আমাদের কাছে কি করে থাকবে? যেখানে গ্যালিলিও থেকে, কোপার্নিকাস থেকে, নিউটন সবাই বলছে যে এভরিথিং ইজ এনার্জি, এভরিথিং ইজ এনার্জি, দিস ইজ পেইন, ইট ইজ এনার্জি। এখানে এটাও একটা এনার্জি। তো হার চিজ এনার্জি, হার জিনিস এনার্জি। ফিল ইট, ফিল ইট, আপনাকে অনুভব করতে হবে। তাই পয়সা মধ্যবিত্ত পরিবারকে ভিলেনের আকারে দেখাচ্ছে যে না পয়সা থাকা মানে এরকম। কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য কারা উপভোগ করে? কারা উপভোগ করে? নায়ক না ভিলেন? আপনাকে আমি ভিলেন হতে বলছি না, আমার কথাটার রং সাইড নেবেন না, কিন্তু আমি যেটা জিনিসটা দিতে চাইছি সেটাকে সূক্ষ্মভাবে বুঝুন, আর ঠান্ডাভাবে মাথা দিয়ে বুঝলে আপনি কিন্তু বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। হুম, আমরা শুধু বাহানা বানাই, শুধু বাহানা বানাই। একটা কথা আজকে বলি, যে জীবনে কখনো বাহানা বানাবেন না। আপনার কাছে যা আছে সেইখান দিয়ে শুরু করুন, তা দিয়ে শুরু করুন। জীবনে যদি বড় হতে চান, বাহানার মত বানাও। একবার বাহানা যদি তুমি বানিয়ে দাও বন্ধুরা, যদি একবার তুমি বাহানা বানিয়ে দাও, জীবনে কখনো কোনোদিন দোকানও বানাতে পারবে না, মোকানও বানাতে পারবে না, জিন্দেগি বানাতে পারবে না। আমি এটা সবাইকে সবাইকে এটা বলি। যদি তুমি বাহানা বানাও না, আমার অনেক বাহানা ছিল জীবনে। আমি কাউকে আমার লাইফস্টাইল বলি না, কিন্তু যদি বলি না, অনেক বাহানা ছিল, অনেক বাহানা ছিল, হাজার বাহানা ছিল। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে চ্যালেঞ্জ ছিল। খাওয়ার চ্যালেঞ্জ, পড়ার চ্যালেঞ্জ, জামা কাপড়ের চ্যালেঞ্জ, পড়াশোনার চ্যালেঞ্জ, হার থিং এভরিথিং ইজ চ্যালেঞ্জ। কিন্তু কোনো বাহানা বানায়নি, নয় কোনো সাপোর্টের লোক ছিল। আজ পর্যন্ত আমার করতো কখনো কোনোদিন মনে হয় না কেউ এসে আমাকে সাপোর্ট দিয়ে বলেছে যে বাহ তুই খুব এটা কর, এটা কর, তুই কোনোদিন কেউ বলেনি। আমি কখনো আমার জীবনে ঠিক মতো মার্গদর্শনই পাইনি, যদি পেয়ে থাকি উপরবেলার আশীর্বাদ পেয়েছি, আর উপরবেলায় আমাকে মার্গদর্শন করিয়েছে। আই বিলিভ ইউনিভার্স, আই বিলিভ ইউনিভার্স, আই ট্রাস্ট ইউনিভার্স, আই লাভ ইউনিভার্স। যাকে আপনি রাম বলেন, লক্ষণ বলেন, আল্লাহ বলেন, কৃষ্ণ বলেন, গড বলেন, আমি তাকে ইউনিভার্স বলি। I trust universe, I believe universe, I love universe. Universe is my best friend, universe is my friend, universe is my friend। চাইলে তবেই সবকিছু পাওয়া যায়, চাইলে তবেই সবকিছু পাওয়া যায়। সবাইকে আমি এটা বলি বন্ধুরা, যে যে যুদ্ধ দুবার হয়, একটা হচ্ছে রণভূমিতে আর মনোভূমিতে। ভাই রণভূমিতে যুদ্ধ হওয়ার আগে আগে মনোভূমিতে যুদ্ধ হয়। মনোভূমি যুদ্ধে যে জয়লাভ করে তবেই সে রণভূমি যুদ্ধে জয়লাভ করতে পারে।
আগ্রা তাজমহল দুবার নয় তিনবার তৈরি হয়েছিল। কে বলে যে একবার তৈরি হয়েছিল? তিনবার তৈরি হয়েছিল। প্রথম শাহজাহানের দিমাগে মস্তিষ্কে তৈরি হয়েছিল তাজমহল। তারপরে খাতা পেনে তৈরি হয়েছিল বাস্তবে, ইঞ্জিনিয়ার দিয়ে। তারপরে তৃতীয়বার বাস্তবে বাস্তবায়িত হয়েছিল। সো আপনার স্বপ্ন তখনই সাকার হবে যখন সেই স্বপ্নকে আপনি তিনবার তৈরি করবেন। একটা হচ্ছে দিমাগে, মস্তিষ্কে, তারপরে খাতা পেনে, যে কবে, কেন, কেন আপনি স্বপ্ন পূরণ করতে চান, কবে, কিসের জন্য, ওয়াই। যখন ক্লিয়ার থাকবে আপনার লাইফে, তখন সেই স্বপ্নকে আপনার বাস্তবে বাস্তবায়িত হবে। শুধু তাই নয় বন্ধুরা, শুধু তাই নয়, আমি আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই বন্ধুরা, যে একটা কথা, একটা এক্সাম্পল একটা মনে পড়ে গেল, স্টোরি। দেখুন, যদি আমরা বাহানা দিই না, তাহলে জীবন কিন্তু অনেক কিছু ধ্বংস তো হয়েই যাবে। একটা নতুন ছেলে নতুন নতুন মদ খাওয়া শিখেছে। মদ, আমি সবাইকে এক্সাম্পল দিয়ে বলি কেন, কারণ এক্সাম্পল দিলে আপনাদের দিমাগে বেশি দিন থাকবে। মদ খাওয়া শিখেছে, আর সে হঠাৎ করে নতুন কাউন্টারে গেছে একদিন। সে কখনো এর আগে কাউন্টারে যায়নি, সে অন্য অন্য বন্ধুরা বলে না, পাঠিয়েছে কাউন্টারে। তো কাউন্টারে ছোট্ট একটা ফাঁক থাকে, তাই না? সে পয়সা দিয়েছে, ওইখান থেকে সে বোতলটা খাড়া করে দিয়েছে। তো সে, পাশে আরো অনেকজন আছে, তো মদ কিনবে হয়তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। সো সঙ্গে সঙ্গে সেই বন্ধুটা বলছে যে, আরে ইয়ার, এত বড় বোতল আর এইটুকুনি জায়গা দিয়ে কি করে ঢুকবে, এ কি করে বার হবে? তখন পাশ থেকে একজন বলছে যে, আরে ওইটুকু জায়গার মধ্যে দিয়ে আমার গাড়ি, বাড়ি, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স এবং লাখ টাকা, 10 লাখ টাকা চলে গেল, আর তোর ওইটুকুনি জায়গার মধ্যে দিয়ে বোতল বার হবে না? মানে যে বোঝার সে কিন্তু বুঝে যাবে, আমার বক্তব্য হচ্ছে এটাই। হ্যাঁ, সেই লোকটিও মদ খেয়ে তার জমি জায়গা বাড়ি সম্পত্তি সে বিক্রি করে দিয়েছে, তার 10 লাখ টাকাও সে পুড়িয়ে দিয়েছে। সেই জন্য বলছে ওইটুকুনি জায়গার মধ্যে দিয়ে সে সবকিছু বার হয়ে গেছে। সো আপনাকে বুঝতে হবে যে আপনি কি করছেন। আমরা সবসময় বলি যে আপনাকে, আমি যদি একটা ছোট্ট করে একটা কথা বলি, যে ইংলিশে যে আই বা ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ, ইউ ক্যান নট স্পিক ইংলিশ, আপনি ইংলিশে কথা বলতে পারেন না। বা আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি না। সো এখান থেকে কি এমন একটা ওয়ার্ড যদি আমি উড়িয়ে দিই, তাহলে আমি সেটা বলতে পারবো আই ক্যান নট স্পিক ইংলিশ। কি উড়িয়ে দিলে? আপনারা ভাবছেন নট উড়িয়ে দিলে, কিন্তু নট নয়। অ্যাকচুয়ালি না, আমাদের জীবনে এটাই সমস্যা। আমাদেরকে না, যে পারবো পারবো এই স্ক্যানটা উড়াতে হবে। আর যদি বলেন, যদি ক্যান নট, মানে ক্যানটা উড়াতে হবে। আর আপনি যদি বলেন আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। সো প্রথমত সেই কনফিডেন্স লেভেলটা আপনাকে নিয়ে আসতে হবে। আমাদেরকে বুঝতে হবে 99% লোক না, যে এই নিজের প্রবলেমের সলিউশন কোথায় খুঁজছে জানেন? একটা লোকের ঘরের মধ্যে চাবি হারিয়ে গেছিল, সে হঠাৎ লোকটি না বাইরে খুঁজছে টর্চ দিয়ে, মানে বাইরে খুঁজছে। হঠাৎ একটা লোকে কি খুঁজছে, বলছে আমার চাবিটি হারিয়ে গেছে ঘরের। কোথায় হারিয়েছে? বলছে ঘরের মধ্যে হারিয়েছে। বলছে ঘরের মধ্যে হারিয়েছে, তুমি এখানে খুঁজছো কেন? বলছে ঘরে লোডশেডিং তো, ঘরে অন্ধকার তো, সেই জন্য আমি এখানে পরিষ্কার জায়গা বাইরে ওই জন্য খুঁজছি। সো আমরাও আমাদের জীবনের প্রবলেম যে জিয়ে রেখেছি, আমরা যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি না, আমরা কখনো নিজেকে উঁকি মেরে ঝুঁকি মেরে ভেতরে দেখছি না, খুঁজে দেখছি না প্রবলেমকে। আমরা বাইরে খোঁজার চেষ্টা করছি প্রবলেমের সলিউশন কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। তাই আমি আপনাকে বারবার বলছি, ভাগনা আর দৌড়ানোর মধ্যে দুটো পার্থক্য আছে বন্ধুরা। ভাগনা আর দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। মনে করুন আপনাকে কুকুরে তাড়া করেছে, আপনি কি করবেন? ভাগবেন না দৌড়াবেন? অবশ্যই ভাগবেন। ভাগনা যাকে বলা হয় হিন্দিতে, হ্যাঁ না? আপনাকে পুলিশে তাড়া করেছে, আপনি ভাগবেন না দৌড়াবেন? ভাই ভাগবেন, যদি কোনো দোষ করে থাকেন। কিন্তু যখন আপনি এক্সারসাইজ করার জন্য, সকালবেলা ব্যায়াম করার জন্য আপনি যখন যাবেন মাঠে, তখন আপনি কি করবেন? ভাগবেন না দৌড়াবেন? অবশ্যই দৌড়াবেন। কেন দৌড়াবেন? মানে বডি ফিট রাখবেন, এক্সারসাইজ করবেন, নিজে হেলদি রাখবেন। কিন্তু দেখুন, যখন আপনি দৌড়াবেন, তখন কিন্তু দৌড়ানোর পরে আপনার মধ্যে একটা এনার্জেটিক ফিল হবে, একটা এক্সাইটেড ফিল হবে, তাই না? কিন্তু যখন ভাগবেন, তার মধ্যে যখন ভাগা শেষ হয়ে যাবে, যখন ভাগবেন অর্থাৎ পালাবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা কি কাজ করবে? ওভার থিঙ্কিং কাজ করবে, এনজাইটির মতো মানুষের চিন্তা চিন্তা কাজ করবে, ভয় কাজ করবে, মানে অনেক ভীতি কাজ করবে, তাই না?
এটাই ভাগনার দৌড়ানোর মধ্যে পার্থক্য। আমরা সবাই না ভাগছি, দৌড়াচ্ছি না। আমরা আমাদের লাইফে সবাই ভাগছি, 99% লোক ভাগছি আমরা, ভাগ 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 ভাগ। কিন্তু কেন ভাগছি, কেন দৌড়াচ্ছি, তার কোনো উদ্দেশ্য আমাদের ক্লিয়ার নেই। কেন ভাগছি? যেমন আমরা সকালবেলা মর্নিং ওয়াক করছি, দৌড়াচ্ছি কেন? আমরা জানি যে আমরা আমরা হেলদি থাকবো, ফিট থাকবো, সেই জন্য আমাদের এনার্জেটিক লাগে। কিন্তু আমরা ভাগছি কেন? কোন দিকে ভাগছি, কেন ভাগছি ভাই? আমাদের কোনো উদ্দেশ্য নেই, যার জন্য আমরা বুঝতে পারি না। আমরা 99% লোক আমরা ভাগছি। আমি আগে প্রথমেই বললাম না, লাইফটা শেষ শুরু করার আগেই, যে हौसला हौसला से साबित करो जिंदा हो तुम, শ্বাস लेने का नाम जीना होता है। হ্যাঁ না? শ্বাস আমরা নিচ্ছি, আমরা শুধু বেঁচেই আছি, কিন্তু বেঁচে গিয়েও আমরা মরে আছি। আমাদের কিন্তু আমাদের উদ্দেশ্যই ক্লিয়ার না, আমাদের লক্ষ্যই ক্লিয়ার না। তাই আমি বারবার বলছি, একটু অপেক্ষা করো, একটু রুখো, ঠেরো, তারপর দেখো, তারপর যাও। লাইফটাকে একটু রুখো, দাঁড় করাও। এত চঞ্চলতা লাইফকে একটু রুখো, দাঁড় করাও, ঠেরো, অপেক্ষা করো, ওয়েট করো, অ্যান্ড সি, এবং দেখো, তারপর যাও। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমাদের প্রত্যেকের মধ্যে হোপ আছে, যে হোপের আমি কথা বলছিলাম, হোপ, HOP, হোপ। ইংলিশে একটা হোপ কথা আছে, যার অর্থ হচ্ছে আশা। H= হচ্ছে হ্যাপিনেস। আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে হ্যাপিনেস আছে। হ্যাপিনেস যদি না থাকে, আমরা দুঃখে জ্বালা, এটা আমরা খুবই খারাপ মানুষে পরিণত হয়ে যাই, বা আমাদের মাইন্ডসেট খারাপ হয়ে যায়, মুড অফ হয়ে যায়। একটা কথা আমি আপনাকে বলি, এই হোপ কে না আমরা আমাদের জীবনে যদি ইমপ্লিমেন্ট করি, আমরা জীবনে অনেক কিছু করতে পারবো। হোপের মিনিংটা যদি আমরা জানি, HOP, হোপ, আজকে আমি আপনাদেরকে মিনিংটা বলবো, হোপের মিনিংটা কি। হোপের প্রথম ওয়ার্ড হচ্ছে H= হচ্ছে হ্যাপিনেস, খুশি। আমরা সবাই না খুশির জন্য কাজ, আমরা মানে কাজ করি, খুশির জন্য কাজ করি। আমি একটা আপনাদেরকে কথা বলি, যে খুশির জন্য কাজ করো না, আজকে থেকে খুশি হয়ে কাজ করো। কি বললাম? খুশির জন্য কাজ করো না, খুশিকে পাওয়ার জন্য কাজ করো না, খুশি হয়ে কাজ করো। দেখবে তুমি আপনা আপনি খুশি হয়ে যাবে। আর HOO= কি? অনারশিপ। অনারশিপ নাও, যে কাজ তুমি করছো সেটা টেক রেসপন্সিবিলিটি নাও, দায়িত্ব সহকারে অনারশিপ নিয়ে কাজ করো। আর P= যে কাজটা করছো সেটা দেখো সেখান থেকে পয়সা আসবে কিনা, কারণ পয়সা বিনা সবকিছু ফাঁকা, টাকা ছাড়া সবকিছু ফাঁকা বন্ধুরা, সবকিছু ফাঁকা। তাই পয়সা আসবে কিনা সেটা দেখো। পয়সা আসছে না, তো সেই কাজ কোনো মানে মিনিংফুল তোমার লাইফেও যেন হয়, মিনিংফুল হয় তোমার লাইফে, যে না, সেই জায়গায় এফোর্ট ডালো, সেই জায়গায় পরিশ্রম করো, সেই জায়গায় মেহনত করো, সেই জায়গায় এক্সট্রা হার্ডওয়ার্ক করো, যেখান থেকে তুমি পয়সা পাবে। কারণ পয়সা এমন একটা জিনিস যে তোমার সার স্বপ্নকে, হার খুশি কিনে নিতে পারে। কেউ বলে যে পয়সা খুশি এনে দিতে পারে না, আমি তাকে বলি যে হয়, হয় যে বলেছে যে পয়সা থেকে, মানে কি বলবো, আই এম সো সরি, এত বড় কথা হয়তো আমার বলা উচিত নয়, কিন্তু আমি তাকে বলি ডাইরেক্টলি, আমাকে সামনাসামনি যে বলে না যে পয়সা জীবনে মানুষকে খুশি এনে দিতে পারে না, আমি তাকে বলি যে ঠিক আছে। একজন লিখেছে যে, আমি বললাম কেন মানে এনে দিতে পারে না পয়সা মানুষকে হ্যাপিনেস? সে বলছে দেখো, তোমাকে একটা ইয়ে পড়ায় বলি, একটা কাহাবাদ বলি, আমি বলো। একটা খুব ভালো, একটা অনেক উচ্চ শ্রেণীর লোক, সে কি করছিল, গাড়িটা দাঁড় করালো, গাড়িটা দাঁড় করে একটা দোকানে গেল, দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলো ঝড় করে বৃষ্টি চলে এলো। আর সেই বৃষ্টিতে সবাই যে যার যেখানে পালালো, কিন্তু এটি সেখানে পাগল একটা গরিব ভিখারি মানুষ সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, বৃষ্টি পড়ছিল, আর সবাই তাকে তাকে দেখছিল আর বলছিল, বাহ, গরিব মানুষটি, পাগল এই ভিখারিটি, দেখ বৃষ্টির ফায়দা নিচ্ছে, কত সুন্দর প্রকৃতির মজা নিচ্ছে, এই এই হচ্ছে হ্যাপিনেসটা, আনন্দটা উপভোগ করছে। আমি বলবো যে হ্যাপিনেস তো তুমি উপভোগ করছো, হ্যাপিনেস তুমি উপভোগ করছো। সে মনে করো কিভাবে, আমি তারপরের লাইনটা বলি, যে কি, মনে করো বৃষ্টি থেমে গেল, তুমি গাড়িতে ঢুকলে, গাড়ি পড়ে তুমি বাড়ি এলে, বাড়ি এসে তুমি খুব সুন্দর টাওয়াল দিয়ে মাথা মুছলে, সোফাতে বসে টিভি চালালে, গরম গরম পকোড়া এলো, তুমি খেলে। আর সেই ভিখারি মানুষটা কি করবে? বাড়ি গেল, ভিজে ভিজে, গিয়ে দেখলো তার বাড়িতে সব জল হয়ে গেছে, হ্যাঁ, এক হাঁটু করে। সে জল ছেঁচতে ছেঁচতে রাত 4টে 5টা বেজে গেল। সকালবেলা উঠে দেখলো আটা নেই। আটা পাওয়ার জন্য সে 4 কিলোমিটার পাশের বাড়ি গেল। পাশের বাড়ির নিশ্চয়ই তো টাটা লোক নয় কেউ, তার আটা দিল না। সে কি করলো? সে 4 মাইল দূরে গিয়ে কোথায় কোথাও ফ্রিতে খাবার দিচ্ছে কিনা সেটা খোঁজ করতে লাগলো। সো হ্যাপিটা কে? হ্যাপিটা কে? হ্যাপি তুমিও। আর সেই হ্যাপিটা পয়সার জন্য আসে। আজ তোমার লাইফে যত 99% প্রবলেম है ना,
100% প্রবলেমের মধ্যে 99% প্রবলেম, 99%ই বলবো আমি, যদি পয়সা থাকে না 99% প্রবলেম সলভ হয়ে যাবে। তোমার কেন, প্রত্যেকের, আমার প্রত্যেকেরই 99% প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি মুখ মুস্কাতে থাকবে, হাসতে থাকবে তুমি। ইট ইজ রিয়েলি ট্রু বন্ধুরা, ইট ইজ রিয়েলি ট্রু। তাই পয়সা তখনই তোমার দিকে আসবে যদি তোমার প্রেমিকাকে তুমি ভালো না বাসো, তোমার গার্লফ্রেন্ডকে না ভালোবাসো, বয়ফ্রেন্ডকে না ভালোবাসো। বয়ফ্রেন্ড যেমন তোমার কাছে আসবে না, তোমাকে ছেড়ে চলে যাবে। পয়সাকে তুমি যদি ভালো না বাসো, পয়সাও তোমার কাছে আসবে না, পয়সাও তোমাকে ছেড়ে চলে যাবে। এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষদেরকে যে ট্র্যাপিং করে রাখা হয়েছে না, যে পয়সা হচ্ছে ভিলেন, পয়সা থাকা মানে যাদের কাছে বেশি পয়সা তারা হচ্ছে অহংকারী হয়, তারা ঈর্ষা হয়, তারা বাজে লোক হয়। ইট ইজ এ ট্র্যাপিং, ইট ইজ এ ট্র্যাপিং। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করুন। জ্ঞান দিচ্ছি না, ইট ইজ রিয়েলিটি। আর পি ইকাল টু পয়সা, সেই জন্যই বললাম। আর এইচ ও পি ই মানে কি, ইকাল টু এনার্জি। এনার্জি যখনই থাকবে না তখনই আসবে। অনেকে আমাকে বলে যে স্যার বা দাদা, যে আপনার মধ্যে এত এনার্জি কোথা থেকে আসে, এত এনার্জি কোথা থেকে আসে? আমি বলি ভাই, এনার্জি আসে না, যখন আমি কথা বলা শুরু করি তখন আপনি কথা বলাই আমাকে এনার্জি দেয়, কথা বলাই আমাকে এনার্জি দেয়। তাই প্রোডাক্টিভিটি আমাদেরকে হতে হবে। প্রোডাক্টিভিটি যদি আমাদের মধ্যে না আসে তবে কিন্তু গ্রোথ আসবে না আমাদের মধ্যে। হয় তুমি প্রোডাক্টিভিটি আছো, যদি থাকো তবে তুমি কিন্তু গ্রোথ পাবে লাইফে। একটা কথা যে যাওয়ার সময় খুব সিম্পল ভাবে বুঝিয়ে দিতে চাই বা বলে যেতে চাই, যে সবসময় একটা আপনি কথা মনে করবেন একটা জিনিস, যে আপনি কোথায় সংঘর্ষ করছেন না তো? সংঘর্ষ করছেন না আপনি মেহনত বা পরিশ্রম করছেন? সংঘর্ষ আর পরিশ্রমের মধ্যে দুটো পার্থক্য আছে বন্ধুরা। হ্যাঁ, সংঘর্ষ আর পরিশ্রমের মধ্যে দুটো পার্থক্য আছে। মনে করুন একটা রাজস্থানের কোনো একটা জায়গাতে যে মেয়েরা জল আনতে যাচ্ছে 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে, তারা প্রতিদিন যাচ্ছে, জল নিয়ে আসছে, আবার আসছে, আবার নেক্সট দিন যাচ্ছে। এইভাবেই তাদের প্রত্যেক প্রজন্ম, তারা যাচ্ছে, তার ছেলেরা যাবে, তার ছেলেরা যাবে, বা তার মেয়েরা মেয়েরা যাবে, এইভাবেই তাদের প্রজন্মকে চলতে থাকবে। এটা হচ্ছে সংঘর্ষ করছে, তারা কিন্তু পরিশ্রম করছে না। পরিশ্রম কোনটা হয়, তারা সবাই যদি 50 60 জন 100 জন মিলে, সেই মেয়েরা যদি কোনো তাদের লোকাল নিয়ারেস্ট কোনো এমপি বা এমএলএ এর কাছে ধর্ণা দেয়, বসে, এবং তাদের বাড়িতে জল এনে দিতে হবে, এখানে জলের সিস্টেম আনতে হবে, নলকূপ বসাতে হবে। আর সেই অনেকদিন পরিশ্রম করার পর যদি একটা দিন 2 4 মাসের মধ্যে সেই আন্দোলন করার ফলে বা যে কোনো তাদের দাবি রাখার ফলে নলকূপ নল যদি তাদের বাড়িতে চলে আসে না, সেটা হচ্ছে পরিশ্রম। আর যেটা করছে ওটা হচ্ছে সংঘর্ষ। তাই আপনাকে বুঝতে হবে 99% মানুষ না সংঘর্ষ করছে, পরিশ্রম করছে না। তাই আপনাকে নিজস্ব ক্লিয়ারিটি রাখতে হবে যে আমি পরিশ্রম করছি না সংঘর্ষ করছি আমার লাইফে। হ্যাঁ বন্ধুরা, এটা বুঝতে হবে। কারণ দেখুন, আপনি লাইফে কোনো ক্ষেত্রে হেরে যাচ্ছেন তার মানে হচ্ছে এটা নয় যে আপনি ব্যর্থ হচ্ছেন। কামাল স্যার, এপিজে আব্দুল কালাম, তিনি তো হতে চেয়েছিলেন যে এয়ারফোর্সের পরীক্ষা দিতে গেছিলেন, তিনি ফেল হয়েছেন ইন্টারভিউ। তার মানে তিনি জীবন থেকে ফেল হননি। অমিতাভ বচ্চন রেডিও জগতে তিনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, তিনি সেখানে ফেল হয়েছেন তার গলা স্বরের জন্য, তার মানে সে তার জীবন থেকে ফেলিয়ার হননি। সচিন তেন্ডুলকর ক্লাস 10-এ ফেল করেছিলেন, তার মানে সে জীবন থেকে ফেল হননি। অর্থাৎ আপনি যদি কোনো না কোনো জায়গায় মেহনত করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন, তার মানে এই নয় বন্ধুরা যে আপনি ফেল, আর সেখান থেকে যদি ফেলও হয়ে যান তার মানে এই নয় যে আপনি ফেলিয়ার হয়েছেন, আপনি ব্যর্থ। তার মানে এই নয় যে আপনি আপনার জীবনটা ব্যর্থ হয়ে গেছে। কোনো না কোনো ভাবে সেই মেহনত, সেই পরিশ্রম আপনার জীবনকে খাড়া করে রেখে দেবে। সেটা আপনার লক্ষ্য থেকে যদি ব্যর্থ হন, আপনার জীবন আপনাকে সেই পথে এনে দেবে। সো বন্ধুরা, বারবার বলছি যে রেডি হতে হবে। রেডি হলে হবে না, কিন্তু আমাদের প্রিপেয়ার হতে হবে। আমাদের জীবনকে সফলতার দিকে নিয়ে যেতে গেলে প্রিপেয়ার হতে হবে। পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার জন্য প্রস্তুতি হতে হবে। হঠাৎ করে রেডি হয়ে গেলাম, পরীক্ষা খাতা কলম নিয়ে গেলে পরীক্ষা দিলে আমরা কিছু পারবো না। তাই প্রিপেয়ার হওয়া দরকার, আমাদের জীবন সম্পর্কে প্রিপেয়ার হওয়া দরকার আগে থেকে। হ্যাঁ, ইউপিএসসি যারা দেয়, যখন সে গ্র্যাজুয়েশন করার পর তারা ইউপিএসসির জন্য তৈরি করে না বন্ধুরা। তারা ইউপিএসসি দেওয়ার যদি টার্গেট বা লক্ষ্য থাকে, তাদের স্বপ্ন যদি থাকে, তারা ক্লাস 10 থেকে শুরু করে দেয়, ক্লাস 7 থেকে শুরু করে দেয়, ক্লাস 11 ক্লাস থেকে শুরু করে দেয়, 12 থেকে শুরু করে দেয় তাদের ইউপিএসসির এক্সাম ও তৈরি তৈরি তৈরি। হ্যাঁ, ইট ইস রিয়েলি ট্রু বন্ধুরা, উইথ অ্যাকশনের সাথে। অনেকে বলে না যে আপনারা হয়তো ভাববেন যে আপনি তো বারবার বলছেন যে পরিশ্রম করো, মেহনত করো। তা মেহনত তো গাধাও করে, গাধাও করে।
তা গাধা প্রত্যেকে যদি মেহনতি করতো, যারা এরকম অনেকে বলে না যে মেহনত যদি করে, যদি পরিশ্রম বেশি করে, তাহলে তো গাধাও তো অনেক কিছু বানতে পারতো। আমি বলি ইয়ার, গাধা তো গাধাই হয়। কে বলেছে গাধা ফেলিয়ার? ভাই গাধা তো, গাধার কাজ হচ্ছে কি বোঝা বয়ে নিয়ে 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 যাওয়া। তো গাধা তো তার কাজটাই করছে, গাধা তার ক্ষেত্রে সে সাকসেস। গাধা যত পরিশ্রমই করুক না কেন, বোঝা যতই বয়ে নিয়ে যাক না কেন, সে তার ক্ষেত্রে সাকসেস হয়েছে, সাকসেসফুল সে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো বন্ধুরা, আমরা কোথাও না কোথাও সংঘর্ষ করছি না মেহনত করছি, এটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, একটা কথা আমি লাস্ট বলে যাচ্ছি আপনাদেরকে, যে ভাই চাইতে হবে আমাদের কাছে, ইউনিভার্সের কাছে সবকিছু আছে, চাইতে হবে। দেখুন, চাওয়া ছাড়া কিছু হয় না। আপনি মনে আমরা শুনেছি যে সাধু সন্ন্যাসী ঋষিরা মহাপুরুষেরা অনেক 10 বছর 5 বছর ধ্যান করে তারপর তারা অনেক কিছু পেয়েছে। কিন্তু ধ্যানটা কেন করেছে? ধ্যানটা এমনি বসে করেছে তা না, কোনো একটা মন্ত্র জপ করেছে তারা, বলেছে, है ना, सोचना पड़ेगा पहले, सोचना पड़ेगा, সোচো, ফির বলো কি বানতে চাও, কি হতে চাও সেটা ভাবো, তারপর বলো নিয়মিত, ইয়েস, নিজেকে বলো, বারবার মুখ দিয়ে বলো, তারপর লেখো, লিখনা পারেগা। কেন? কারণ মন্ত্র জপ করতে ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ করতে 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 বলতে 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 কি হচ্ছে, শিব প্রকট হয়েছে। শিব প্রকট হয়ে কি হয়, আমরা বিভিন্ন রকম টিভিতে বা বইয়ে মুভিতে দেখি, শিব প্রকট হয়েছে। শিব প্রকট হয়ে কি বলে যে বৎস, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। ব্যাস হয়ে গেল, তুই চলে গেল, চলে যায় না। তারপরে শিব একটা কথা বলে, যে বৎস কি চাও, কি চাও? তখন সেই প্রার্থী সে তার ইচ্ছা মাঙে, সেই ইচ্ছা দাবি করে যে আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, আমি আমি বড় ধন্যবান হতে চাই, আমি আহ অনেক বছর বাঁচতে চাই, বা যে যার আকাঙ্ক্ষা বা আশা সেটা ব্যক্ত করে। সো বন্ধুরা, কোথাও না কোথাও আমরা এখান থেকে এটা শিখতে পারি যে জীবনে শুধু আমরা ভাবছি ভাবছি, ভাবলে কিছু হবে না। আপনাকে বলতে হবে আপনি কি হতে চান, কি করতে চান, বলতে হবে। আর বললেই হবে না, যখন সেটা সামনে আসবে, শিব যদি প্রকট হয়, তাহলে আপনাকে চাইতে হবে, ভাই এটা চাই আমার। শিব যখন বলে বল ততস্থ কি চাই, চাইতে হবে। এই সোচনা, বলনা আর লিখনা হচ্ছে তিনটি কাজ। প্রথম ভাবুন, তারপরে বলুন সেটা, আর লিখুন কি হতে চান, কাগজ কলমে লিখুন, কাগজ কলমে লিখুন। সো বন্ধুরা, লাইভটি বড় করবো না, নেক্সট দিন আমি আরো এই বিষয় সম্পর্কে আমি কথা বলবো। সো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। আর একটা কথা বলি, যারা আপনারা আমার লাইভে নতুন বা আমার ভিডিও দেখছেন প্রতিনিয়ত, যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন প্লিজ, ফলো করে দিন। কারণ আমি আপনাদের মোটিভেশন স্পিকার, পাবলিক স্পিকার, লাইভ কোচ হিসেবে কাজ করি। আপনাদের জীবনকে ভ্যালু অ্যাড করি, এবং আপনাদের জীবনের সার স্বপ্নকে সাকার করার জন্য সাহারা বা ইন্সপায়ার করি। সো বন্ধুরা, আর একটা কথা বলি, যে যদি এই ভিডিওটি আপনাদের নলেজেবল লেগে থাকে, একটু হৃদয়ে দাগ কেটে গিয়ে থাকে, তবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন। কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। যদি আপনি কাউকে জ্ঞান বাঁটেন, তবে কিন্তু মানুষ আপনাকে কিন্তু ভালো চোখে দেখবে। শুধু তাই নয়, এই শেয়ার করতে কোনো পয়সা লাগে না। আর একটি শেয়ার কিন্তু অনেক মানুষের জীবনকে বদলে দিতে পারে, অনেক মানুষের জীবনের স্বপ্নকে পূরণ করতে পারে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। আবার দেখাবেন নেক্সট এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে, বা এমন একটি মোটিভেশনাল সেশন, বা এমন একটি বিষয় টপিক নিয়ে, যেখানে আমাদের জীবন বদলানোর কথা হবে, যেখানে প্র্যাকটিক্যালি কথা হবে। সো বন্ধুরা, আজ বিদায় চাইছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তহে দিল সে প্রত্যেককে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।